আজকে আমি একটা নতুন ইসেকাই অ্যানিমে এক্সপ্লেন করতে চলেছি। তো গল্প শুরু হয় এক ম্যাজিক্যাল দুনিয়া থেকে, যা ৯টি ভিন্ন জাতি ভাগ করে শাসন করত, যারা হচ্ছে ড্র্যাগনয়েড, এলফ, আভনোজ, ডোয়ার্ফস, ডিমন্স, ডার্ক এলফস, সেন্টর্স, বিস্ট ফোক এবং হিউম্যানস। এই হিউম্যানসদের মধ্যেই জন্মেছিল একজন তরুণ অ্যাডভেঞ্চারার, যার নাম ছিল লাইট, যার স্বপ্ন ছিল তার পরিবারকে একটি ভালো জীবন দেওয়া। লাইট নিজের জন্মস্থানকে বিদায় জানিয়ে টাকা আর শক্তির খোঁজে যাত্রা শুরু করে। যখন সে এক বড় শহরে পৌঁছয়, তখন ভিড় তাকে ধাক্কা দিতে থাকলেও সে থামে না। সে অ্যাডভেঞ্চারার্স গিল্ড খুঁজতে থাকে। অবশেষে যখন সে গিল্ডে প্রবেশ করে, তখন রিসেপশনিস্ট তাকে স্বাগত জানিয়ে জিজ্ঞেস করে সে কি নতুন অ্যাডভেঞ্চারার হিসেবে রেজিস্টার করতে চায় কিনা। লাইট এটা শুনে মাথা নাড়ে। তখন রিসেপশনিস্ট বোঝায় যে লাইটের সবথেকে নিচের র্যাঙ্ক এফ র্যাঙ্ক থেকে শুরু করতে হবে। এরপর সে জানতে চায় লাইটের কি কোনো স্পেশাল অ্যাবিলিটি আছে। লাইট জানায় যে তার কাছে আনলিমিটেড গাচা অ্যাবিলিটি আছে, যার মাধ্যমে সে র্যান্ডম কার্ড আনতে পারে। ডেমনস্ট্রেশন হিসেবে লাইট একটি ভাঙা কাটা চামচ এনে দেখায়। এটা দেখে রিসেপশনিস্ট অবাক হয়ে যায়। এটা দেখে লাইট লজ্জা পেয়ে প্রমাণ করতে চায় যে সে শুধু সিলভারের চামচ আনতে পারে না। কিন্তু পরের রোলগুলোতে শুধু পচা আপেল আর বাসি রুটি বের হয়। লাইট হতাশ হয়ে পড়ে যে ঠিক এই সময়েই তার ভাগ্য তাকে ছেড়ে দিল। আর রিসেপশনিস্টও নিশ্চিত করে দেয় যে লাইটের র্যাঙ্ক সত্যিই এফ র্যাঙ্ক। অ্যাডভেঞ্চারার কার্ড পাওয়ার পর লাইট কোয়েস্ট সম্পর্কে জানতে চায়। রিসেপশনিস্ট তাকে জব বোর্ডের দিকে ইশারা করে, কিন্তু জব পোস্টগুলো দেখে লাইট অস্বস্তিতে পড়ে যায়। আর রিসেপশনিস্ট এটা দেখে বুঝে যায় যে লাইট পড়তে জানে না, তাই রিসেপশনিস্ট নিজেই জব পোস্টগুলো পড়ে শোনায়। লাইট বিরক্তিকর কাজগুলো খুশি মনে করতে রাজি হয়ে যায়। একদিনের কঠোর পরিশ্রমের পর অবশেষে লাইট এতটা উপার্জন করতে পারে যে একটি ঘর ভাড়া নিতে পারে। কিন্তু ঠিক তখনই বিস্ট ফোকদের একটি গ্যাং তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তারা লাইটকে বুলি করতে শুরু করে। তাদের লিডার লাইটের টাকা নিয়ে নেয় এবং লাইটের দয়া ভিক্ষা চাওয়া শুনে জোরে হেসে ওঠে। তারপর লাইটকে একটি শক্তিশালী আপারকাট মারে। আর উলফম্যান লাইটকে অপমান করে তার গ্যাং নিয়ে হাসতে হাসতে চলে যায়। আর ভিড়ও লাইটের ওপর খেয়াল করে না। কিন্তু তখনই এক দয়ালু এলফ এসে তাকে উঠতে সাহায্য করে। চারপাশে অ্যাডভেঞ্চারারদের দেখে লাইট ভয় পেয়ে পিছিয়ে যেতে থাকে। এলফ তাকে আলতো করে জড়িয়ে ধরে শান্ত করে, যদিও পথচারীরা দাঁড়িয়ে লাইটের উপহাস করতে থাকে। লাইট অবাক হয় যে এত সুন্দর এলফ তার জন্য নোংরা হলো। এলফ লাইটকে দাঁড়াতে সাহায্য করে। এটা দেখে লাইটের তার উপর ভরসা হয়। এরপর সেই অ্যাডভেঞ্চারাররা নিজেদের পরিচয় দেয় কনকর্ডস ট্রাইবের দলের সদস্য হিসেবে। একজন বিস্টম্যান গেরু জানায় যে তাদের টিমে ৯টি জাতির প্রত্যেকটির প্রতিনিধি রয়েছে। তখন এলফ নিজের নাম বলে, আমার নাম সাশা, এবং বাকি সদস্যদের পরিচয় করিয়ে দেয় যে এই হলো ড্রাগো, ডিয়াবলো, ওবোরো, নানো, সায়ান এবং সান্টোর। এখন তাদের দলে শুধু হিউম্যান প্রতিনিধি ছিল না, আর লাইট বুঝতে পারে যে সেই হারিয়ে যাওয়া অংশটি সে নিজেই। তখন গেরু হাত বাড়িয়ে তাকে দলে যোগ দিতে আমন্ত্রণ জানায়। আর লাইট এটা দেখে একটু অবাক হয় যে প্রথমবার কেউ তাকে নিজের প্রয়োজন বলে মনে করেছে। অবশেষে সে খুশি মনে আমন্ত্রণ গ্রহণ করে। কিছুদিন পর লাইট তার নতুন টিমের সাথে অ্যাবিস নামের একটি গুহা বা ডানজেন এক্সপ্লোর করতে বের হয়। হঠাৎই একটি বিশালাকার ওয়ার্ম তাদের ওপর আক্রমণ করে, কিন্তু গেরু সেটিকে কেটে মেরে ফেলে। পিছন দিক থেকে আরেকটি ওয়ার্ম আক্রমণ করে, যেটি সাশা তার ধনুকের তীর দিয়ে হত্যা করে। সে লাইটকে অসতর্ক হওয়ার জন্য বকাঝকা করে এবং মনে করিয়ে দেয় যে এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ডানজেন। সাশার কথা শুনে দলের অন্য সদস্যরা মজা করে বলে সাশা তো যেন লাইটের খালার মতো আচরণ করছে। লজ্জা পেয়ে সাশা অস্বীকার করে বলে
তার লাইটের জন্য কোনো বিশেষ অনুভূতি নেই, সে তো শুধু একজন সঙ্গীকে রক্ষা করছে। তার এসব অজুহাত শুনে বাকিরা হেসে ওঠে। ড্রাগো লাইটকে উৎসাহ দিয়ে বলে যে অন্তত লাইট তাদের দলের জন্য দারুণ চা বানায়। মোটিভেশন পেয়ে দল ডানজানের আরও ভিতরে এগোতে থাকে। তারপর তারা একটি ডেড এন্ডে পৌঁছে ড্রাগো সবাইকে থামতে বলে। লাইট ভাবে হয়তো এখন বিরতির সময়, তাই সে চা বানাতে শুরু করে। কিন্তু ড্রাগো ঠান্ডা গলায় বলে যে তাদের এখন তার চায়ের আর দরকার নেই, কারণ তারা লাইটকে পার্টি থেকে বের করে দিচ্ছে। লাইট প্রথমে এটাকে মজা ভাবে, কিন্তু ড্রাগো কঠোরভাবে একই কথা আবার বলে। হতভম্ব লাইটের দিকে তাকিয়ে গেরুও বলে যে লাইট আর তাদের টিমের অংশ নয়। লাইট জিজ্ঞেস করে, কেন, আমি কি করেছি? গেরু উত্তর দেয় যে তাদের গ্রুপের তাকে আর প্রয়োজন নেই। সাশা লাইটকে বোকা বলে, লাইটের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকায়। সায়ান এবং ন্যানোও তার উপহাস করতে থাকে, এবং ডেমন সদস্যরা স্বস্তি প্রকাশ করে যে এখন তারা লাইট নামের বোঝা থেকে মুক্ত। এটা শুনে লাইট প্রশ্ন করে, এত দয়া দেখানোর পর তোমরা আমার সঙ্গে প্রতারণা করলে কেন? তখন গেরু সত্যিটা ফাঁস করে, সবটাই ছিল একটা অভিনয়, লাইটকে দলে আনার জন্য সাজানো নাটক। লাইট অবাক হয়ে ভাবে, এত শক্তিশালী একটি দল আমার থেকে কি চায়? ড্রাগো ব্যাখ্যা করে, তারা ভেবেছিল লাইটের অ্যাবিলিটি তাকে ওভারপাওয়ার্ড বানাবে, কিন্তু তোমার অ্যাবিলিটি তো একেবারে ফালতু। এটা শুনে লাইট স্বীকার করে যে তার আনলিমিটেড গাচা অ্যাবিলিটি কখনো কাজে আসেনি। তখন গেরু বলে, তুই একজন ট্যালেন্টহীন হিউম্যান ছাড়া আর কিছু নয়। এমনকি সাশাও স্বস্তি পেয়ে বলে, এখন আমি নিজের মাস্টারের সাথে বিয়ে করতে পারবো। এখন আর আমার এই বোকা ছেলের সঙ্গে প্রেমের অভিনয় করতে হবে না। এই সত্যি জানতে পেরে লাইট ভেঙে পড়ে। ঠিক তখনই ড্রাগো সিদ্ধান্ত নেয় এখন সব শেষ করে ফেলা উচিত। সে গেরুকে লাইটকে মেরে ফেলতে বলে। তখনই লাইট প্রথমবার সত্যিকারের মৃত্যুর হুমকি অনুভব করে। দলের বাকি সদস্যদের শত্রুতা ভরা চোখ দেখে লাইট বুঝে যায় তারা এখন তাকে মেরে ফেলবে, যাতে ভবিষ্যতে সে শক্তিশালী হয়ে তাদের ওপর প্রতিশোধ না নিতে পারে। গেরু তার ধারালো পাঞ্জা বের করে লাইটের গালে আঘাত করে। রক্ত ঝরতে দেখে লাইট হতবাক হয়ে যায়, আর দলের সদস্যরা শুধু দাঁড়িয়ে দেখতেই থাকে। তখনই লাইট চিৎকার করে দৌড়ে পালিয়ে যায়। গেরু হাসতে হাসতে বলে, এখন ডানজানের মনস্টাররাই লাইটকে খেয়ে ফেলবে। আর ঠিক তখনই সাশা একটি তীর চালিয়ে লাইটের পায়ে মারে, যাতে লাইট পালাতে না পারে। ব্যথায় কাঁপতে কাঁপতে লাইট মাটিতে পড়ে যায়, আর গেরু তার অবস্থা দেখে মজা পায়। সে লাইটের পেটে লাথি মারে এবং তারপর নির্মমভাবে পিটানো শুরু করে। কিন্তু সাশা তখনই তাকে থামায়। সে মনে করিয়ে দেয় যে লাইটের মৃত্যুকে অ্যাক্সিডেন্টের মতো দেখাতে হবে। গেরু শেষ আঘাত করার জন্য তার পাঞ্জা তোলে। লাইট বাঁচার জন্য কোনো মতে প্রাণের জন্য লড়াই করতে চায়। তার যন্ত্রণা দেখে গেরু আনন্দ পায়। হঠাৎ লাইটের হাত একটি টেলিপোর্টেশন ট্র্যাপে পড়ে যায়। ড্রাগো চিৎকার করে বলে, গেরু, ট্র্যাপটি চালু হওয়ার আগে লাইটকে শেষ করে দে। কিন্তু ট্র্যাপ অ্যাক্টিভ হয়ে লাইলকে অ্যাবিসের সবচেয়ে গভীর অংশে নিরাপদে পাঠিয়ে দেয়। লাইট যখন সচেতন হয়, সে নিজেকে ডানজানের অন্য জায়গায় পায়। ব্যথায় লাইট ভাবতে থাকে, আমি কিছুক্ষণ বাঁচলেও কোনো মনস্টার আমাকে খেয়ে ফেলবে। ঠান্ডা গুহার পরিবেশ লাইটের তার প্রিয় পরিবারের কথা মনে করিয়ে দেয়, আর সে কেঁদে ওঠে। আর তার মনে পড়ে প্রথমবার দেখা কনকর্ড কত দয়ালু ছিল, কিন্তু এখন সেই একই মানুষগুলো এত নিষ্ঠুর কিভাবে হয়ে গেল। তাদের প্রতারণার কথা মনে করে লাইটের অনেক রাগ হয়। সে এখন বুঝতে পারে না এত শক্তিশালী মাস্টার এবং কনকর্ডের লিডারদের মতো পাগল মানুষগুলোর মধ্যে সে কিভাবে ফেঁসে গেছে। ধীরে ধীরে লাইটের বিভ্রান্তি রাগে পরিণত হয়
এবং সে প্রতিশ্রুতি দেয় যে সে প্রতিশোধ নেবে। লাইট উঠে দাঁড়ায়, ঠিক তখনই সে পিছনের দিকে ঠান্ডা অনুভব করে। লাইট ঘুরে দেখে একটি লেভেল 1000-এর মিথিক্যাল বিস্ট তার পিছনে দাঁড়িয়ে আছে। লাইট অবাক হয়ে বলে, এত শক্তিশালী মনস্টার এখানে কি করছে? তখনই সে বুঝতে পারে ট্র্যাপ তাকে অ্যাবিসের সবচেয়ে গভীর অংশে নিয়ে এসেছে, আর মনস্টারটি তার দিকে এগোয়। লাইট পালানোর চেষ্টা করে। সে বারবার তার আনলিমিটেড গাচা অ্যাবিলিটি ব্যবহার করতে থাকে এবং কিছু চমৎকার ঘটার জন্য দোয়া করে। শেষমেশ লাইটের চেষ্টার পর একটি বিশাল ম্যাজিক সার্কেল তৈরি হয়। লাইট অবিশ্বাসের সঙ্গে দেখে গাচা ডিভাইস থেকে তীব্র অরা বের হয় এবং একটি প্রাচীন ফেরি বের হয়, যা তাকে মাস্টার হিসেবে স্বীকার করে। সেই রহস্যময় ফেরি মনস্টারকে কেটে ফেলে। তার কাটা শরীর মাটিতে পড়ে আর ফেরি ধীরে ধীরে নিচে নামে। লাইটের হতবাক মুখের সামনে সে হাত নাড়িয়ে সব ময়লা পরিষ্কার করে এবং লাইটের দিকে গিয়ে তার সামনে বসে আর তার ম্যাজিকের মাধ্যমে লাইটের সব জখম ঠিক করে দেয় এবং ক্ষমা চায় লাইটের হুকুম ছাড়া হিল করার জন্য, কারণ সে লাইটকে আহত দেখতে পারে না। লাইট তার নাম জানায় এবং অবিশ্বাসে পড়ে যায়, কারণ সে বিশ্বের সবচেয়ে ওভারপাওয়ার্ড ফেরি বের করেছে। ফেরি লাইটের নাম শুনে মুগ্ধ হয়ে বারবার তা বলে। তারপর ফেরি লাইটের সঙ্গে অনুগত থাকার শপথ নেয়। লাইট যখন তার নাম জানতে চায়, ফেরি জানায় তার নাম ৯৯৯৯ লেভেলের এভার সিকিং মেড মে। এখন মে ব্যাখ্যা করে যে সে লাইটের গাচা সুপার আল্ট্রা রেয়ার কার্ড। লাইট হতবাক হয়ে ভাবছিল গাচা থেকে শুধু বেকার আবর্জনা বের হয়। তখন মে বলে, আমি সম্পূর্ণরূপে আপনার প্রাপ্য এবং আমি চাই আপনি আমাকে গ্রহণ করুন। তার নিরীহ মুখ দেখে লাইট অবশেষে সম্মতি দেয়। মে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বলে যে সে লাইটের গাচা অ্যাবিলিটি পরীক্ষা করতে চায়। লাইট অবাক হয়ে বলে, তোমার অ্যাপ্রেজাল স্কিনও আছে? মে জানায় যে এটি তার ক্ষমতার মাত্র একটি ছোট্ট অংশ। আর লাইটের অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে মেয়ের চোখ ঝলমল করতে শুরু করে। মে বোঝায় যে লাইটের গাচা স্কিলে লেয়ার্স অফ সিক্রেট প্রোটেকশন রয়েছে। মে ব্যাখ্যা করে গাচা স্কিল সারফেসে বেকার মনে হওয়ার কারণ হল সেখানে মানা পাওয়ার খুবই কম, কিন্তু অ্যাবিসের সুপারচার্জড মানা তার রেয়ার পোলের সুযোগ বাড়িয়েছে। মেই লাইটকে সব কার্ড র্যাঙ্ক ব্যাখ্যা করে। এক্সট্রা র্যাঙ্ক এবং সুপার আল্ট্রা রেয়ার থেকে নর্মাল এবং এরার পর্যন্ত র্যাঙ্ক থাকে। লাইট এখনও পুরোপুরি বোঝে না। মেই পরিষ্কার করে যে সারফেসে তার কোনো ভালো কার্ড আসতেই পারত না, কারণ সারফেসে মানা খুব কম। তারপর মে লাইটের বুদ্ধির প্রশংসা করে যে লাইট এত দূর পর্যন্ত এসেছে। লাইট তাকে জানায় সে একা এখানে আসেনি, সে তার দলের সঙ্গে এসেছে, কিন্তু তার দল তাকে প্রতারণা করেছে এবং নির্মমভাবে তাকে মারার চেষ্টা করেছে। সে কাঁদতে কাঁদতে তার কষ্ট বর্ণনা করে যে কিভাবে তাকে বেকার মানুষ বলে অপমানিত করা হয়েছে। তার উদ্দেশ্য ছিল কেবল সৎভাবে উপার্জন করা। মেয়ে তার কষ্ট শোনে এবং চুপচাপ তাকে জড়িয়ে ধরে। এর ফলে লাইট ধীরে ধীরে শান্ত হয়ে যায়। মেয়ে বলে, আমি আপনার কষ্টের গভীরতা পুরোপুরি বুঝতে পারবো না, কিন্তু ওই লোকদের শাস্তি দিতে আমি আমার সব শক্তি ব্যবহার করে দেব। মেয়ে শপথ নেয় যে সে সব শত্রুকে তার সামনে নিয়ে দাঁড় করাবে। তখন লাইট তাকে থামিয়ে বলে, আমি এত নির্মম হতে চাই না। আমি স্বীকার করি যে এই পরিস্থিতির জন্য আমার নিজস্ব দুর্বলতা দায়ী। তাই আমি তোমার শক্তি ভুলভাবে ব্যবহার করব না। এখন লাইট প্রতিজ্ঞা করে যে সে নিজেই শক্তিশালী হবে এবং নিজের হাতেই ওই লোকদের শাস্তি দেবে। লাইট মনে করে মেই তার কথাগুলো বিশ্বাস করবে না, কিন্তু মেই বিনা দ্বিধায় তার ইচ্ছাকে সমর্থন করে এবং মেই বলে,
আমি আপনার ক্ষমতায় সম্পূর্ণ বিশ্বাস রাখি। এটা শুনে লাইট হাসে আর মেইও এটা দেখে হাসে। এরপর লাইট গাচা অ্যাবিলিটি ব্যবহার করে ইনফাইনাইট মানায় ভরা অ্যাবিসে জায়েন্ট ম্যাজিক সার্কেল তৈরি করে এবং তার আল্টিমেট টুল বের করতে থাকে। তারপর আমাদের ৩ বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে লাইট ডানজানের ভিতরে একটি ক্যাসেল তৈরি করে ফেলেছিল। এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং খুশিও হয়, এবং সেখানে উপস্থিত মেয়েরা লাইটকে এত পছন্দ করত যে প্রতিদিনই তারা লাইটের প্রশংসা করত। কেউ কেউ এতটাই পাগল হয়ে গিয়েছিল যে তারা লাইটের পায়ের ঘ্রাণ পর্যন্ত অনুভব করার কথা ভাবত। লাইটের সেবক মেই এই সব দেখে বেশ বিরক্ত হয়ে উঠেছিল। তার এত চিল্লাচিল্লি মোটেও ভালো লাগছিল না, কিন্তু লাইট খুব শান্ত ছিল। সে জানত এটা শুধু তাদের ভালোবাসা, এর চেয়ে বেশি কিছু না। তারপর তারা ডানজান থেকে বেরিয়ে এলো। সবাই লাইটকে বারবার ধন্যবাদ জানানো শুরু করে, কারণ এখন লাইট দেশের প্রায় জাতীয় নায়ক হয়ে উঠেছে। শহরের অনেক কাজ এখন তার দায়িত্বে, আর গত ৩ বছরে জনসংখ্যা এত বেড়ে গেছে যে পুরো সিস্টেমটা নতুন করে সাজানোর দরকার ছিল। লাইট জানতে চাইল তার পুরনো সঙ্গীরা এখন কি করছে। তখন মেই জানালো সবাই নিজেদের মিশনে বেরিয়ে গেছে। আয়োকি এখন ওপরের অঞ্চলগুলো অনুসন্ধান করছে এবং মানচিত্র তৈরি করছে। যদিও আশেপাশের জঙ্গলে ভয়ঙ্কর মনস্টার ভরা, কিন্তু এক জিনিয়াস টেমারের জন্য এটা বড় কোনো ব্যাপার না। তখন লাইট জিজ্ঞেস করে, এলির কি খবর, সে কি এগোচ্ছে? মেই বলে, এলি ক্রমাগত কঠোর পরিশ্রম করছে, নতুন নতুন ম্যাজিক তৈরি করছে এবং নিজের বড় পরিকল্পনা পূরণের চেষ্টা করছে। তারপর লাইট মিজোনার কথা জানতে চায়। তখন মেই জানালো সে আগের মতোই ক্যাসেলের বাগানে পাহারা দিচ্ছে। সে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটের বিশেষজ্ঞ, কিন্তু সহজেই মনোযোগ হারিয়ে ফেলে। এর পরের দৃশ্যে লাইটের ক্যাসেলের ভিতরের সিন দেখানো হয়, যেখানে দরজার সামনে জ্যাক দাঁড়িয়েছিল। মেই জ্যাককে দেখে একটু বিরক্ত হয়, কারণ জ্যাক যখনই লাইটের সঙ্গে কথা বলতো খুবই বাজে আচরণ করত। কিন্তু লাইট এতে কিছু মনে করত না, কারণ লাইট জ্যাককে নিজের বড় ভাইয়ের মতো ভাবত। তখন লাইট ঠিক করলো আজ একটু ট্রেনিং করবে, যাতে নিজের ঘুষিগুলো আরও শক্তিশালী করা যায়। ট্রেনিংয়ের সময়ে সে জ্যাকের পেটে সরাসরি ঘুষি মারে। তখন জ্যাক এটা দেখে মুগ্ধ হয়ে যায়, কিন্তু জ্যাক জানত এই আঘাতে তার কিছুই হবে না, কারণ তাকে আয়রন ব্লাড ব্যারিকেড বলা হতো। লাইটের এই ঘুষিতে অন্য কেউ হয়তো মারা যেত, কিন্তু জ্যাকের কিছুই হয় না। দুজনেই একে অপরের সঙ্গে লড়াই করতে লাগলো। ওদিকে মিজুনা ক্যাসেলের করিডোর দিয়ে যাচ্ছিল। তখন সব মেয়ে তাকে দেখে সালাম জানালো এবং বিভিন্ন জায়গা পরিষ্কার করতে বলল। এক রুমের দরজায় কড়া নেড়ে সে দেখল ভিতরে মেয়েই ছিল। মিজুনা জিজ্ঞেস করল, তুমি মাস্টার লাইটের ঘরে কি করছো? মেয়ে উত্তর দেয়, আমি পাহারা দিচ্ছি। মিজুনা অবাক হয়ে বলে, যদি লাইট এখন জ্যাকের সঙ্গে ট্রেনিং করছে, তাহলে তুমি এখানে কেন? মেই একটু লজ্জা পেয়ে বলে, আমি শুধু মাস্টারের ঘরটা পরিষ্কার করছিলাম। মেয়েদের নিয়ম অনুযায়ী আমি ফাঁকা বসে থাকতে পারি না, তাই ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। মিজুনা কিছু না বলে ঘরে ঢুকে যায় এবং দেখতে পায় বিছানাটা এই মাত্র ব্যবহার করা হয়েছে। মেই বোঝায়, এটাই আমার পরিষ্কার করার পদ্ধতি। মিজুনা তার কাজ দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এটা কিভাবে করলে? মেই হেসে বলে, এটা আমার ট্রেড সিক্রেট, যা আমি কাউকে বলতে পারবো না। মিজুনা তার দক্ষতায় ইমপ্রেস হয়ে যায়। এটা দেখে মেই স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ মিজুনা কিছু টের পায়নি। আসলে মিজুনা সেখানে এসেছিল শুধু অন্য মেয়েদের চাওয়া কিছু জিনিস দিতে। সব মেয়েরা লাইটের ঘর পরিষ্কার করতে চেয়েছিল, আর এটা তোমার দায়িত্ব, কারণ তুমি হেডমেইড। মেই তাকে কিছু টাকা দেয় যাতে সে কিছু কিনতে পারে। মিজুনা টাকা পেয়ে হাসি মুখে বেরিয়ে গেল এবং পথে অনেক মিষ্টিও কেনে। এরপর হাঁটতে হাঁটতে তার দেখা আয়োকির সঙ্গে হয়। মিজুনা জিজ্ঞেস করে,
তুমি কি জঙ্গলের অনুসন্ধানে যাওনি? কিন্তু আয়োকি শুধু ম্যাও বলে জবাব দেয়, যা দেখে মিজুনা কনফিউজড হয়ে যায়। তখন তার মনে পড়ে যে আয়োকিকে পরে সামন করা হয়েছিল, কিন্তু তারপরেও বয়সে আয়োকি মিজুনার থেকে বড় ছিল। কিছুক্ষণ পরে আয়োকি একটা কাগজ দেখালো, যেখানে লেখা ছিল কোনো মনস্টার পাওয়া যায়নি। সে মেইর দেওয়া মানচিত্রের অংশ সম্পূর্ণ করে এখন শুধু রিপোর্ট দিতে এসেছে। রিপোর্ট দেওয়ার পর সে আবার পাহারায় বেরিয়ে গেল। ক্যাসেলের আরেক অংশে পৌঁছে মিজুনা ডোরিওকিকে ডাকল, আর সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মিজুনা লাইটের সিংহাসনে বসে পড়ল। হাত দিয়ে সে ব্যাকরেস্টটা আলতোভাবে ছুঁয়ে বলল, যদি লাইট এখানে থাকতো। কিন্তু হঠাৎ তার শক্তির কারণে সিংহাসনের একটা অংশ ভেঙে যায়। এটা দেখে মিজুনা ভয় পেয়ে দ্রুত ভাঙা অংশটা জুড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। দৃশ্য আবার ফিরে এলো লাইট ও জ্যাকের লড়াইয়ে। অনেকক্ষণ যুদ্ধের পর জ্যাক বলল, এবার থামি, চলো একটু গোসল করে আসি। লাইটও রাজি হয়ে যায়। দুজনেই হট স্প্রিংয়ে গোসল করতে লাগলো। তখন জ্যাক খুব খুশি ছিল এবং নিজের মাস্টারের প্রশংসা করছিল। তুমি এখন নিজের শরীরকেই অস্ত্রের মতো ব্যবহার করতে শিখে গেছো। লাইট ধন্যবাদ জানালো, কারণ সে জানতো এটা জ্যাকের ট্রেনিং ছাড়া সম্ভব হতো না। তখন জ্যাক বলল, অ্যাবিসের কিছু অংশ এখনও তোমার বিরোধিতা করে। এর মানে সারফেসের ওপরে এখনও অনেক রহস্য বাকি। লাইট ভাবে এই পৃথিবী তার কাছে এখনও অদ্ভুত আর অজানা ছিল। যেদিন তাকে লাথি মেরে দল থেকে বের করে দেওয়া হয়েছিল, সেই দিন থেকে তার ভেতরে গভীর রাগ জন্মাতে লাগল। সে শপথ করল সে আর কখনো নিজের গার্ড নামাবে না। লাইট প্রতিজ্ঞা করল নিজের প্রতিশোধের আগুন সে জীবনের শেষ দিন পর্যন্ত জ্বালিয়ে রাখবে। অন্য দৃশ্যতে মেয়ে তার মেয়েদের ডাকে। সে জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কে সেই চিঠি লিখেছিলে? সবাই অস্বীকার করে। তখন মেয়ে নিজে চিঠিটা পড়ে শোনায়, আর বাকিরা হতবাক হয়ে যায়। তারা ক্ষমা চেয়ে বোঝাতে থাকে যে তাদের উদ্দেশ্য খারাপ ছিল না, তারা শুধু মেয়ের কাজ হালকা করতে চেয়েছিল, কারণ তারা জানতো মেয়ে সব সময় ব্যস্ত থাকে। মেয়ে রেগে যায়, কারণ বাকিরা সরাসরি তার সঙ্গে কথা না বলে মিজুনার মাধ্যমে সেই চিঠি পাঠিয়েছিল। তাদের মধ্যে এক মেয়ে ভয়ে কাঁপছিল, কারণ সে বুঝতে পেরেছিল এমন অনুরোধ করা উচিত হয়নি। মেয়ে ঠিক করে আর কোনো দাবি সে মেনে নেবে না। সে সাজা হিসেবে নির্দেশ দিল, এখন থেকে সিংহাসন কক্ষ পরিষ্কার করতে হবে হাতে, কোনো টুল ব্যবহার করা যাবে না। তখন মেয়ে ভাবে, আমি শীঘ্রই মাস্টার লাইটের জন্য সারফেসে এক মিশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম এবং আশা করছি সবাই সৎভাবে কাজ করবে। অন্যদিকে মিজুনা ক্যাসেলের করিডোরে সাজানো অনেকগুলো আর্মার মনোযোগ দিয়ে দেখছিল। তখন এলি এসে বলে, তুমি কি আবার মিষ্টি খুঁজছো? মিজুনা মাথা নেড়ে বলে, না, আমি শুধু এই আর্মারগুলো মনোযোগ দিয়ে দেখছিলাম। এলি কিছুই বুঝল না। সে ভাবে হয়তো মিজুনা কোনো পরিদর্শন বা নতুন নির্মাণের কাজের সঙ্গে জড়িত। এলি বলে, আমার প্রজেক্ট এত ভালো চলছে যে অবশেষে ক্যাসেলে ফিরে আসার সময় পেলাম। আশেপাশের দোকানের লোকেরা তাদের কথা শুনে হাসছিল, কারণ কথাগুলো তাদের কাছে একদমই অর্থহীন লাগছিল। তখন এলি বলে, আমার মাস্টার লাইটের সঙ্গে বসে চা খাওয়ার সুযোগ হয়েছে, যাতে আমি ওনাকে আমার প্রজেক্ট কীরকম চলছে সেটা জানাতে পারি। মিজুনা এটা শুনে বলে, এটা তো একদমই অন্যায়। কেন শুধু তোমাকেই মাস্টার লাইটের সঙ্গে বসার সুযোগ দেওয়া হলো? সে জেদ করে বলে, আমিও মাস্টার লাইটের সঙ্গে চা খেতে চাই, আমাকেও একটা মিটিং শিডিউল করতে সাহায্য করো, আর এর বিনিময়ে যদি কখনো তোমার হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট ট্রেনিংয়ের প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে সাহায্য করব। এলি কিছু বলার আগেই মিজুনা দ্রুত চলে গেল। এলি তাকে যেতে দেখে মনে মনে ভাবে,
মিজুনা একসঙ্গে এত শক্তিশালী এবং এতটা সরল কেমন করে হতে পারে? এরপর সে নিজের কাজে ফিরে যায়। তারপর আমাদের আবার মেইডদের দৃশ্য দেখানো হয়, যেখানে তাদের একজন বুঝতে পারছিল না যে তারা এমন কি ভুল করেছে যে মেই এত রেগে আছে। তাদের মনে হচ্ছিল মেইর ম্যানেজমেন্ট স্টাইল ভালো না। সবাই তার কথার সঙ্গে একমত ছিল, কিন্তু জানতো যে তারা কিছুই করতে পারবে না। তারা সবাই চাইতো মেই তাদের লাইটের রুম পরিষ্কার করতে দেয়, কিন্তু মেই তাদের এটা করতে দেয় না। তাদের মনে ছিল মেই ছিল প্রথম মেড যাকে মাস্টার লাইট প্রথমে সামান করেছিলেন। তারা শুনেছিল আয়োকিকে দ্বিতীয়বার সামান করতে 3 মাস লেগেছিল। এর মানে সেই 3 মাস ধরে মাস্টার লাইট ও মেই দুজন একা ডানজানে বন্দী ছিল। আর এতদিন ধরে একা থাকা সহজ নয়। আর তখন তো লাইটের লেভেলও মেয়ের থেকে কম ছিল। কেউ ভাবতেও চায় না ওই 3 মাসে তাদের মধ্যে কি ঘটেছিল। ঠিক তখনই মেই সেখানে দিয়ে যাচ্ছিল। সে নিজের সম্পর্কে কথা শুনে থেমে গেল এবং তাদের দিকে তাকালো। মেয়েরা তৎক্ষণাৎ বলল যে তারা সবাই মেয়ের প্রতি ডিভোটেড। কিন্তু মেই তাদের বিশ্বাস করল না। সে তাদের ধমকাতে শুরু করলো। কিছুক্ষণ পর তারা ব্যাখ্যা দিল যে তারা শুধু একটু ঈর্ষা বোধ করছিল, কারণ মেই ছিল মাস্টার লাইটের প্রথম সামান। এটা শুনে মেই বলে, ওই 3 মাস যখন আমরা একা ছিলাম, তখন লাইট সারাদিন শুধু মার্শাল আর্টসের বই পড়ত। তোমরা যেসব বাজে কথা ভাবছো তার জন্য আমাদের একদম সময় ছিল না। আর আমি তো এটা ভাবছিলাম যে আমি হয়তো তোমাদের কিছু কঠোর আদেশ বেশি দিয়ে ফেলেছি। কিন্তু এখন বুঝলাম আমি ভুল ছিলাম, কারণ মেয়েডরা তো কখনো ক্লান্তই হয় না। তাই এখন থেকে তোমরাও সিংহাসন কক্ষ পরিষ্কার করবে। সারা রাত তারা একটানা পরিষ্কার করতে থাকলো, কিন্তু হঠাৎ সেই জায়গাটাই ভেঙে পড়ল যেটা আগে মিজুনা ভেঙেছিল। সবাই হতবাক হয়ে গেল। পরের দিন তারা অবশেষে লাইটের সঙ্গে দেখা করল, কিন্তু তখন তারা ঈর্ষা অনুভব করল, কারণ লাইট আয়োকির সঙ্গে এমন আচরণ করছে যেন সে সত্যিই একটা বিড়াল। অন্যদের এটা একদমই অন্যায় লাগলো। হঠাৎ এক হেল হাউন্ড তাদের সামনে হাজির হলো। এটা দেখে লাইট ভয় পেয়ে গেল, কারণ তার অতীতের সেই স্মৃতিগুলো এখনো তাকে ভয় দেয়। কিন্তু সেই হেল হাউন্ড মেয়েদের পাওয়ার দেখে পিছিয়ে গেল। তখন লাইট এসে সবাইকে শান্ত করালো এবং বলল, ওই হেলহাউন্ডকে একা ছেড়ে দাও। তখন তারা জিজ্ঞেস করল, আমাদের এখানে ডাকা হয়েছে কেন? লাইট বলল, আমি মেয়ের কাছ থেকে একটা খবর পেয়েছি যে মেয়ে সবার জন্য ফাঁদ পেতেছে। এটাই ছিল লাইটের প্রতিশোধের সময়। 3 বছরের প্রস্তুতির পর এখন সব শুরু হতে চলেছে। অন্য দৃশ্যে আমরা দেখতে পাই বিস্টম্যান ফেডারেশনের উলফ সিটি আকরা, যেখানে সেই গেরু এখন এক মহান নেতা হয়ে উঠেছে আর সবাই তাকে সম্মান করত। গেরু এখন বিস্ট অফ দ্য স্লাম এর অনাথ, যে বস্তি থেকে উঠে এসে ওয়্যারউলফদের পরবর্তী নেতা হওয়ার প্রিয় প্রার্থী হয়ে উঠেছে। তখন তার দলের লোকেরা তাকে জিজ্ঞেস করে, আপনি 3 বছর আগে ঠিক কী কাজ করেছিলেন? কিন্তু গেরু কিছুই বলে না, কারণ সেটা তার সিক্রেট। গেরু সেই কাজটার কথা মনে করে, এমন এক কাজ যা একই সঙ্গে গৌরবময় ও ভয়ঙ্কর ছিল। এক মানব শিশুকে হত্যা করার চুক্তি, যাকে মাস্টার ভাবা হচ্ছিল। সেই চুক্তি সবাইকে ধনী করে তুলেছিল, কিন্তু সেই ছেলেকে তারা খুঁজে পায়নি, কারণ সে টেলিপোর্ট করে অন্য কোথাও চলে গেছে। গেরুর সম্পূর্ণ বিশ্বাস ছিল ওই ছেলেটা ওই রকম আঘাতের পর বাঁচতে পারেনি, বিশেষ করে ওই জায়গায়। তবুও সে আজও বুঝতে পারে না আসলে এই মাস্টার্স কারা, যাদের জন্য পৃথিবীর সব জাতি এত মরিয়া হয়ে আছে। তখন গেরু ভাবে, আমার কি এই রহস্যের গভীরে যাওয়া উচিত? কিন্তু সে জানত এটা এক ভয়ঙ্কর পথ। সে নিজেকে বলল, ঘুমন্ত কুকুরদের ঘুমোতেই দেওয়া ভালো, অর্থাৎ কিছু সত্য চাপা থাকাই ভালো। সে ওয়েটারকে ডেকে আরেক রাউন্ড মদ আনতে বলল। ঠিক তখনই ওইখানে মেই প্রবেশ করল। মেই বলে, আপনি কি স্যার গেরু, আর আপনি কি ট্রাইবাল কনকর্ডের সদস্য ছিলেন? তখন গেরুর চামচারা বলে, তুমি জানো না
এইভাবে মাস্টারের সঙ্গে কথা বলা অভদ্রতা। কিন্তু গেরু তাদের চুপ করিয়ে দিয়ে বলে, মেয়ে, তুমি এখানে কেন এসেছো? মেই বলে, আমি মাস্টার লাইটের এক সেবিকা। আমি অনেক দিন ধরে তার ঠিকানা খুঁজছি। গেরু ভাবতে লাগলো, এই মেয়ে কি এমন কিছু জানে যা আমরা জানি না? তখন মেয়ে ধীরে বলল, লাইট একজন নোবেল। এই কথা শুনে গেরু জোরে হেসে উঠল। নোবেল? তাও আবার সেই ছেলেটা? গেরু জানত, যদি সে সত্যি বলে থাকে তবে তার ওপরের কর্মকর্তারা নিশ্চয়ই লাইটের ব্যাপারে সম্পূর্ণ তদন্ত করে ফেলেছে। গেরুর মনে পড়ল, লাইট কখনো নিজেকে নোবেল বলেনি। কিন্তু যদি সত্যিই তা হয় তবে এটা তাদের জন্য এক মোক্ষম সুযোগ। তাছাড়া মেয়েটি নিজেও কিছুটা বড়লোকি ছোঁয়া দেখাচ্ছিল। কিন্তু গেরু এখনও বিশ্বাস করতে পারছিল না যে লাইট সত্যিই কোনো নোবেল হতে পারে। মেয়ে জানালো যে আমি লাইটকে সব জায়গায় খুঁজে ফেলেছি এবং সম্প্রতি জানতে পেরেছে যে লাইট কিছু অ্যাডভেঞ্চারারের দলের সঙ্গে জড়িয়েছে এবং এখন সে অ্যাবিস পার করেছে। তখন মেয়ে বলে, আমাকে এখন সেই জায়গায় নিয়ে চলো যেখানে শেষবার লাইটকে দেখা গিয়েছিল। গেরু বুঝতে পারল এটা হয়তো কোনো ফাঁদের অংশ হতে পারে। তবুও মেয়েটির কাছে প্রচুর সোনা দেখে মনে হলো সে হয়তো বোকা এক মানুষ। তখন গেরু সিদ্ধান্ত নিল সে তাকে ওই স্থানে নিয়ে যাবে, টাকা পয়সার জন্য নয়, বরং তার পুরনো বন্ধু লাইটের স্মৃতির জন্য। সে সবচেয়ে বিশ্বাসযোগ্য লোকজন ডেকে বলল যে তারা সবাই সেই স্থানে যাবে। দৃশ্য পাল্টে গুহার ভিতরে যায়। গেরুর মনে আর একটা উদ্দেশ্য ছিল। সে ভাবে ফিরে এসে এই মেয়ের সঙ্গে একটু সিস্টেম করে তাকে মেরে ফেলব। অবশেষে তারা সেই স্থানে পৌঁছায় যেখানে শেষবার লাইটকে দেখা গিয়েছিল। গেরু বলে, একদিন হঠাৎই একটি মনস্টার ওই ছেলেটার ওপর আক্রমণ করে। সে আহত হয়ে একটি টেলিপোর্টেশন ফাঁদে পড়ে যায় এবং তাকে আর কখনো দেখা যায়নি। তখন মেয়ে মাটিতে বসে কেঁদে বলল, আমি যদি তখন তার পাশে থাকতাম তাহলে এমন কখনো হতো না। মেয়ে জোরে কাঁদতে লাগল। গেরু ভাবল, এই মেয়ে এইসব কি করে জানে? কারণ এগুলো ছিল কেবল ট্রাইবাল কনকর্ডের সদস্য এবং কয়েকজন উচ্চ কর্মকর্তার গোপন তথ্য। গেরু জিজ্ঞাসা করল, তুমি এগুলো কিভাবে জানো? মেয়ে ধীরে মাথা তোলে এবং বলে, আমি তো শুধু মানুষ নই, আমি আমার আনুগত্য লর্ড লাইটের প্রতি বেঁধে রেখেছি। আর এখন আমি এখানে এসেছি লাইটের সঙ্গে যা হয়েছে তার প্রতিশোধ নেবার জন্য। গেরু মেয়েকে দেখে তার এক অদ্ভুত অনুভূতি হয়। গেরু ভাবে, এখন কি আমি পরবর্তী শিকার হব? হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ এলো, অনেক হয়েছে মেয়ে, এখন থামো। সবাই তাকিয়ে দেখল এটা লাইট নিজেই। এক ঝটকায় সবাই অবাক হয়ে যায়। তখন গেরু বলে, কি করে এই ছেলেটা এখানে এলো? কেউ বলল, হয়তো ওর সঙ্গে আরও লোকও আছে। গেরুর মনে ভয় আর সন্দেহ একসঙ্গে কাজ করছিল। সে বুঝতে পারছিল না লাইট কিভাবে বেঁচে এখানে পৌঁছালো। গারুর সঙ্গীরা চিৎকার করল, এটা কি চলছে? গেরু হেসে বলল, একটা লেভেল 15-র বাচ্চা আমার থেকে বদলা নিতে এসেছে, কিন্তু আমি তো লেভেল 150-এর ওপরে। সে নিশ্চিন্ত হয়ে বলে, তুই কখনো আমাকে মারতে পারবি না, কিন্তু হ্যাঁ, তোর শরীর কাজে লাগিয়ে আমি হয়ে যাব সবথেকে শক্তিশালী বিস্টম্যান। লাইট শান্ত কণ্ঠে উত্তর দিল, আমি বেঁচে আছি কারণ মেয়ে আমাকে বাঁচিয়েছিল এবং সেই দিন থেকেই সে আমার সেবিকা। আমি জানি যে সবার মনে অনেক প্রশ্ন আছে, কিন্তু এখন উত্তর দেওয়ার সময় নেই। তখন গেরু ও তার লোকেরা হেসে উঠল, কারণ তারা সবাই লেভেল 130-এর ওপরে ছিল। তারা ভাবে, দুই মানুষ আর তাদের কি করতে পারবে? তুই শুধু ভাগ্যের জোরে বেঁচে গেছিস, গেরু বলল, কিন্তু এবার তোর ভাগ্যও শেষ। সে এগিয়ে এলো, কিন্তু পলকের মধ্যেই তার দুই সঙ্গীর মাথা মাটিতে কেটে পড়ল। মেয়ে দাঁড়িয়েছিল, তার চোখ ঠান্ডা ও নির্মম। সে বলল, মাস্টার লাইটের অপমান আমি সহ্য করতে পারবো না। লাইট তার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ মেয়ে,
এখন পথ বন্ধ করে দাও, যাতে কেউ পালাতে না পারে। মেই বলল, এই জায়গা থেকে কোনো আত্মাও বাইরে যেতে পারবে না। বাকিরা ভয়ে কাঁপতে লাগলো। তখন গেরু বলল, এটা কেবল একটা সারপ্রাইজ অ্যাটাক ছিল, তাই ভয় পাওয়ার কোনো দরকার নেই। লাইট বুঝতে পারে গারু আজও বদলায়নি, সে এখনো মানুষকে নীচ জাতি ভাবে। গেরু বলে, মানুষেরাই সব সময় দুর্বল ছিল এবং থাকবেও, তাদেরকে আমি আবর্জনার মতো দেখি। লাইট লক্ষ্য করল যে প্রতিটি জাতির জন্য একটা আলাদা লেভেল ক্যাপ নির্ধারিত আছে, এই কারণেই মানুষকে অবহেলা করা হয়। তখন গেরু বলে, আজকে আমি তোর জায়গা দেখাবো। যখনই তারা লাইটের দিকে এগোয়, তখন লাইট তার স্টাফ দিয়ে সবাইকে হারিয়ে দেয়। লাইট শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, এটাই কি তোমার দেখানোর মতো সব? তবুও গেরু লাইটকে দুর্বল বলতে লাগল। রাগে গেরু একটি ম্যাজিক্যাল স্টোন তুলে নিজেকে শক্তিশালী করল এবং সঙ্গে সঙ্গেই একটি লেভেল 500 মনস্টার ডেকে আনল, যাতে লাইটকে মারতে পারে। কিন্তু লাইটের কাছে লেভেল 500-এর মনস্টার দুর্বল প্রাণী মাত্র। গেরু হেসে বলল, লাইট, আবারও ঠিক ওইভাবে নিজের জীবনের জন্য ভিক্ষা চাওয়া শুরু কর, যেমন তুই 3 বছর আগে চেয়েছিলি। কিন্তু লাইট যুদ্ধ শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু গেরু রাগে পাগল হয়ে উঠল। সে ভাবল, এই ছেলেটার অস্তিত্বটাই মুছে দেব। তারপর মনস্টার লাইটের ওপর হামলা করে দিল। সবাই ভেবেছিল এবার সব শেষ, কিন্তু লাইট ভয় পায় না। সে আরামে সেই আক্রমণ থামিয়ে দিল। লাইট হাসি মুখে বলল, তোমার কি লজ্জা করে না? শুধু আক্রমণ করো আর ধুলো উড়িয়ে আমার কাপড় নোংরা করো। মনস্টারও এখন এটা দেখে ভয় পেয়ে যায়, কারণ তার আঘাত লাইটকে ছুঁতেও পারল না। সমস্ত উলফরা অবাক হয়ে গেল। তারা ভাবে, লাইট এত সহজে সেই আঘাত ব্লক করে ফেলল। তখন লাইট তার মনস্টার ডাকল। এটা সবাই দেখে ভয় পেয়ে যায়। তখন লাইট আদেশ করল, আর এক ঝটকায় সেই মনস্টার জমে গেল ও এক মুহূর্তে ধ্বংস হয়ে গেল। সে বুঝতে পারল না যে কিভাবে তার মনস্টার হেরে গেল। ঠিক তখন লাইট তার আসল ক্ষমতা দেখায়। তার লেভেল ছিল 9999। সবাই এটা দেখে কাঁপতে লাগল। গেরু বিশ্বাস করতে পারল না যে একজন মানুষের এমন শক্তি হতে পারে, যখন তাদের সর্বাধিক ক্ষমতা মাত্র লেভেল 100 হতে পারে। কিন্তু এত লেভেল হওয়ার পরও লাইটের বয়স বাড়েনি। লাইট জানালো যে সে ইউথ ব্রেসলেট ব্যবহার করে বয়স বৃদ্ধি থামিয়ে রেখেছে। তারপর লাইট বলল যে আমি কখনোই সেই দিনের কথা ভুলে যাইনি যখন তোমরা আমাকে মুছে ফেলতে চেয়েছিলে। এখন লাইটকে দেখে সে বুঝল মৃত্যু তার সামনে দাঁড়িয়ে আছে এবং পালানোর কোনো পথ নেই। গেরু কাঁপতে কাঁপতে ক্ষমা চাইতে লাগল। বলল, যা ঘটেছে সব আমার দেশের আদেশে করা হয়েছিল, এতে আমার ব্যক্তিগত দোষ নেই। আর তুমি আমাদের সেই ভালো মুহূর্ত মনে করে আমাকে এবারের মতন ছেড়ে দাও। তখন লাইট প্রশ্ন করে, তুমি মাস্টার্সদের সম্পর্কে যা জানো সব বলো। গেরু জানালো যে উঁচু কর্মকর্তারা কেবল বলতেন ওদের খুঁজে আনো। লাইট জিজ্ঞেস করল, যখন তারা বুঝল আমি তাদের মতো না, তখন আমাকে কেন মেরে ফেলার হুকুম দিল? কিন্তু গেরু বলল, আমি কিছুই জানি না। কিন্তু যখন বাকি চামচারা কিছু বলার চেষ্টা করে, ঠিক তখন মেই বিন্দুমাত্র দ্বিধা না করে তাদের কেটে ফেলল। সবকিছু এক পলকে শেষ হয়ে গেল। গেরু এটা দেখে ভয় পেয়ে গেল। তখন লাইট প্রশ্ন করল, যুদ্ধ হয় তাহলে কি আমি উচ্চ জাতিদের হারাতে পারবো? গেরু ভয়ে সত্যটি বলে দিল, লাইট, তুমি শক্তিশালী হলেও শেষ পর্যন্ত তুমি তো একজন মানুষই। তাদের কাছে শতাব্দীর সংগৃহীত অসংখ্য অস্ত্র, আর্মার ও অসংখ্য শক্তিশালী আইটেম আছে। লাইট শান্তভাবেই বলল, সে এটা আগে থেকেই জানে যে একার শক্তিরও সীমা আছে। তবুও আমার আরও কিছু প্রশ্ন রয়ে গেছে,
এবং আমি চাই তুমি সঙ্গে চলো। লাইট তাকে নিজের চেম্বার দেখালো। সেখানে সে তার সম্পূর্ণ যুদ্ধ বাহিনী তুলে ধরল। মানুষ ও মনস্টার সবই তার নিয়ন্ত্রণে। গেরু ভয়ে দ্রুত অসহায় হয়ে প্রস্রাব করে ফেলল। লাইট এটা দেখে তাকে বলে, তুমি যা আমার সঙ্গে করেছ তার পুরস্কার হিসাবে আমি তোমাকে মৃত্যুর চেয়েও খারাপ জীবন দেব। সে লাইটের আর্মির লেভেল দেখে ভাবে, আমরাই এই রাক্ষসকে জন্ম দিয়েছি, আর এখন আমি কিছুই করতে পারবো না। তার চোখ দিয়ে পানি পড়া শুরু করে। তারপর সে লাইটকে বলে, তুমি কি নিজেকে ঈশ্বর বানাতে চাও? লাইট এটা শুনে হাসে। তার এই চিন্তা আগে আসেনি, কিন্তু এখন সে ভেবে দেখে যে সে চাইলে এখন এই দুনিয়াকে যেরকম মন চায় সেরকম নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু এখন সময় হয়ে গেছে সারফেসে যাওয়ার। আর এখন এর নেক্সট এপিসোড দেখার জন্য তাড়াতাড়ি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিয়েন, যাতে এর নেক্সট এপিসোড আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ গাইস।